নমস্কার বন্ধুরা। আজকে অভয়ার মার একটা ভিডিও দেখলাম। অভয়ার ঘটনাটা ঘটেছিল 2024 সালের 9ই অগাস্ট। এক মা তার মেয়েকে সারা জীবনের মতো হারিয়েছিল। সারা পশ্চিমবঙ্গ উত্তাল হয়েছিল। আজও ওনার মুখে যে ভিডিওটা দেখলাম, বুক ভেঙে যাচ্ছে দেখে। অলমোস্ট তার 1 বছর বাদে আমার সাথেও সেই রকমই প্রায় ঘটনা ঘটেছে, যেখানে আপনারা সবাই জানেন যে অভয়ার কেসে যেমন প্রশাসন দায়িত্ব নিয়ে সব কাজ করেছে, আমার ক্ষেত্রেও তাই হয়েছে। তবে আমি যতদূর জানি আমার মেয়ে বেঁচে আছে, কিন্তু কোথায় আছে, কিভাবে আছে, কেমন আছে কিছু জানি না। কিন্তু আমার ক্ষেত্রেও কিন্তু প্রশাসন দায়িত্ব নিয়ে আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে গেছে। আমার নামে শোনা যাচ্ছে বিভিন্ন রকম অ্যালিগেশনস দিয়েছে, যেমন অভয়ের মার নামেও দিয়েছে, সে এখন পার্টি করছে বলে 10 লাখ টাকা আগেও নিলে পারতেন, হ্যানা তেনা। তো আমার নামে সেই দিন থেকেই আমি অনেক রকম অ্যালিগেশন শুনছি হাওয়ায়। যেমন আমাকে নাকি সেদিন রাতে পুলিশ অনেকবার ফোন করেছিল, মেয়ে যখন থানায় ছিল, আমি নাকি ফোন ধরিনি। তারপরে আরও বিভিন্ন রকম পাড়ার লোকেরা তো বলছেই আমি কুকুর ভালোবাসি, আমার মেয়েকে ধরে আমি পেটাতাম। হ্যাঁ, তো মেয়ের গায়ে যে দাগ ছিল, তো এবার কথা হচ্ছে যে মেয়ের গায়ে দাগ ছিল, আমি মেয়েকে পেটাতাম। ঠিক আছে, আপনারা বলছেন, শুনলাম, কিন্তু সেটার তো একটা জাজমেন্ট হওয়া উচিত ছিল, মেডিকেল করা উচিত ছিল। সেগুলো কেন হলো না? আমাকে সেদিন থানায় কেন ডাকা হলো না? ওরা বলছে ডেকেছে, কিন্তু ডাকার কোনো এভিডেন্স আছে কি তাদের কাছে? আমি পরের দিন দুপুরবেলা যখন আমি নারায়ণপুর থানায় আমি ইমেল করেছিলাম, আমার কাছে তার ডকুমেন্টস আছে, আমার মেল আইডি থেকে আমি ইমেল করেছিলাম, তারপরেও তারা কোনো রেসপন্স করেনি। তারপর আমি 112-তে কল করি, চাইল্ড হেল্পলাইন নাম্বার, সেখান থেকে আমার থানা ওরা জিজ্ঞেস করে, আমি যে বলি, তারপরে বিকেলবেলা 5টার সময় নারায়ণপুর থানার পুলিশ আসতে বাধ্য হয় আমার বাড়িতে। এসে দায়সারাভাবে বলে ও তোর বাবার কাছে গেছে, তাহলে এখানে আর আমাদের কিছু করার নেই। বাবার কাছে গেছে ঠিক আছে, বাচ্চা তার বাবার কাছে যেতেই পারে, কিন্তু সেই বাবা যদি মা এবং বাবা দুজনে মিলে সেটা নিয়ে যায়, ঘরের মধ্যে থেকে নিয়ে যায়, সেটা একরকম। আমি পাঠিয়েছি বাচ্চাকে রিহ্যাবিলিটেশন সেন্টারে, টাকা পয়সা দিয়ে, কনসেন্ট পেপারে সাইন করে, একটা ইমার্জেন্সি সিচুয়েশন। অনেকে বলবে রাত্রি 12টার সময় কেন দেওয়া হয়েছে, কারণ সিচুয়েশনটা শুরুই হয়েছিল সন্ধ্যে 6টা থেকে। তো যখন যে বাচ্চাটি সন্ধ্যে 6টা থেকে ভাঙচুর করছে, কাজ ভাঙছে, মারতে আসছে, আমি কি পরের দিন বেলা 12টা অবধি সেটা ওয়েট করবো আরও সে ভাঙুক, আরও সে নিজেকে ক্ষতি করুক, আমাকে মারুক? তো সেটার জন্য কি বসে ওয়েট করবো? আজকে যদি ফিজিক্যাল কন্ডিশন, কারো হার্ট অ্যাটাক হয়, কারো যদি কোনো অসুখ হয়, সেরকম সিরিয়াস কিছু হয়, তখন আমরা রাত বিরেতে যেমন আমরা অ্যাম্বুলেন্স কল করি, তাহলে মানসিকভাবে যদি কোনো পেশেন্ট হয় যে ভাঙচুর করছে, জিনিসপত্র ভাঙচুর করছে, চিৎকার করছে, তাকে যদি আমি সামলাতে একা না পারি, আমি যদি রিহ্যাবিলিটেশন সেন্টারে হেল্প নিই, সেটা ইমার্জেন্সি বেসিসে হতে পারে নাকি? আর আপনাদের কাছে অলরেডি আমি সেইগুলো সিসিটিভি ফুটেজ দেখিয়েছি যে সেদিন সে কী কী হয়েছিল। আমার বাড়িতে যে আমার আয়া মাসি সেদিন সেও ছিল, সে 8:30টার পরে গেছে, সেদিন পুরো ব্যাপারটা সেও সাক্ষী যে কীভাবে মিমি ঘরের মধ্যে সেদিন তাণ্ডব করেছে। এবার ও চিৎকার করেছে, চিৎকারটা বাইরে থেকে শুনে যদি লোকে সেটা ভাবে যে আমি মেরেছি, আমিই করেছি, তারা যদি কোনোটা না জেনে বুঝে একটা নিজেরাই কনক্লুশন করে, সেটা আলাদা বিষয়। এবার কথা হচ্ছে যে আমার কাছে একটা এভিডেন্স আছে, যেটা আমি এখনই দেখিয়ে দিতে চাই। কারণ রিহ্যাবিলিটেশন সেন্টার পরের দিন যখন আমাকে বলে যে সকালে যে আপনার মেয়েকে হাজব্যান্ড নিয়ে চলে গেছে পুলিশ স্টেশন থেকে, এবার আমি তখন ওদেরকে জিজ্ঞেস, পুলিশ স্টেশনে কী করে গেল? ওরা প্রথমে আমাকে বলেছিল যে একবার যে ওরা রিহ্যাবিলিটেশন সেন্টারে অলরেডি পৌঁছে গেছিলো মিমিকে নিয়ে, সেখান থেকে পুলিশ এসে নিয়ে গেছে। পরে বলে যে ওরা ইচ্ছে, যখন দেখেছে মেয়ের গায়ে দাগ আছে, তখন ওরা নিজে থেকে পুলিশের কাছে নিয়ে গেছে। আবার পরে এটাও বয়ান চেঞ্জ করে যে পাড়ার লোকে নাকি ভয় দেখিয়ে ওদের নিয়ে গেছে। কোনটা ঠিক আমি বুঝতে পারছি না। এবার আমার এই কথাগুলো বেশ আছে কি নেই, আর আমি জানি না, মানে যেহেতু এটা প্রশাসনের বিরুদ্ধে একটা লড়াই, এর পিছনে তো বুঝতেই পারছেন যে অনেক বড় বড় লোকের ব্যাপার আছে,
কারণ রাস্তা থেকে যখন একটা বাচ্চা মেয়েকে তুলে নিয়ে তার বাবার হাতে দিয়ে দেয় সে, এবং আমার উপরে অ্যালিগেশনস লাগানো হয়, মানে হাওয়ায়, লিখিত কিছু নয়। আমি আজ 6 মাস হয়ে গেছে, আমি আজ অবধি কোনো লিখিত কোনো কিছুর খবর পাইনি যে আমার বিরুদ্ধে কেউ কিছু করেছে। কিন্তু আমি কেস ফাইল করেছি, এবং সোশ্যাল মিডিয়াতে আমি ভিডিওগুলো দিই এই কারণেই যাতে আমি আমার মেয়ের খোঁজ পাই, এবং আমি সবাইকে জানিয়েও যেতে চাই, কারণ আমি তো সম্পূর্ণ একা থাকি এই বাড়িতে। হ্যাঁ, এবং পুরো পাড়ার লোক, পুলিশ প্রশাসন কেউ আমার সঙ্গে নেই, কাজেই সেক্ষেত্রে আমি খুব একটা সেফ নই। হ্যাঁ, যে কোনো দিন যে কোনো সময় যে কোনো কিছু আমার সাথে ঘটে যেতে পারে। সেই জন্য আমি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো করে যাই, যাতে আমার যদি কিছু হয়েও যায় এইগুলো যেন থেকে যায়। এবার আপনাদের একটা আমি ভয়েস রেকর্ড শোনাচ্ছি, যখন ওই রিহ্যাবিলিটেশন সেন্টার বারবার নিজেদের বয়ান চেঞ্জ করে আমার কাছে ফোনে, তখন আমি ওদের কল রেকর্ড করা শুরু করি। তো একটা লাস্ট কল রেকর্ড, মানে লাস্ট ওদের সাথে যে কথা ছিল সেটারই কল রেকর্ডটুকু আমার কাছে রয়েছে, আগেরগুলো আমি রেকর্ড করিনি বলে নেই। সেই রেকর্ডটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। এইটা সেই কল রেকর্ডটা, আপনাদেরকে আমি একটু ডিটেলসটা দেখাই কলটার। এই যে দেখতে পাচ্ছেন, এটা হয়েছে অগাস্ট 14, 2025। সরি, অগাস্ট 14, 2025, আরোগ্য নিকেতন। এটা কল রেকর্ডটা। এবার আমি এটা চালু করছি। বলছি এটা কি হলো দাদা? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি এটা কি হলো দাদা? কেন? আপনি তো সেদিন বললেন যে রাস্তা থেকে নিয়ে গেছে। হ্যাঁ, আমাদের দেখে নিয়ে গেছে তো। আপনি তো বললেন আজকে ওখানে দাঁড়িয়ে যে আপনি ওকে নিয়ে থানায় গেছে। আমাদের তো নিয়ে যেতেই হবে, আমি কি রাস্তায় বাচ্চাকে ছেড়ে দেবো নাকি? না না, আপনাকে আপনি নিজে যাননি, আপনাকে তো রাস্তা থেকে পুলিশ নিয়ে গেছে, নারায়ণপুর থানার পুলিশ। কখন বললাম পুলিশ নিয়ে গেছে? তা কে নিয়ে গেছে? পাড়ার লোক। পাড়ার লোক নিয়ে গেছে? হ্যাঁ। ও আচ্ছা, পাড়ার লোক আপনাকে রাস্তায় আটকে ছিল? হ্যাঁ। আচ্ছা, পাড়ার লোক আপনাদেরকে নিয়ে গেল, আপনার কেন? নারায়ণপুর থানায় আছেন এখন আপনি? না না না, বেরিয়ে গেছি। নারায়ণপুর থানাকে জিজ্ঞেস করুন, মেল করে দিয়েছি অলরেডি স্টেটমেন্ট। না, আমি তাও জানতে ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হচ্ছে না। আমি পাড়ার লোক করেছে আমাকে আটকে। পাড়ার লোক আপনাকে আটকালো রাস্তায়? হ্যাঁ, এবার পাড়ার লোক যে কোনো কারণে পাড়ার লোক কাউকে আপনার আটকায়। পাড়ার লোকের কথা শুনে কেন আটকা? আপনার তো বেরিয়ে যেতে কথা পারতেন। শুনুন, আমি কি মার খাবো নাকি পাড়ার লোকের কাছে? পাড়ার লোক মারতে আসছিল? গণধোলাই হয়ে যেতাম আমি। কত লোক ছিল? যত লোকই থাকুক, আমার সাথে মহিলারা ছিল, গণধোলাই খাবো নাকি? আপনি না জানি আমাদেরকে এরকম ভাবে ফাঁসিয়ে দিয়েছিলেন আরে যে আপনার পাড়ার লোক এত ডেঞ্জারাস। আমি জানি না কি পাড়ার লোক, আমাকে তো কোনোদিন মারেনি, তো আমি কি করে জানবো যে আপনাকে আমার মারতে তো ভয় আসছে? আছে, আমার গাড়ি আছে, মহিলারা আছে, যদি একটা ইট মেরে দেয় তখন কোথায় যাব? মহিলারা আপনাকে মারতে আসে পাড়ার লোকের? আচ্ছা, আরে আমার গাড়ির ভেতর তো মহিলারা ঠিক ছিল। আছে, আচ্ছা ঠিক আছে, ধরলাম পাড়ার লোক কজন ছিল বলতে পারছেন না আপনি। অত ঠিক আছে, শোনা যায়? আচ্ছা ঠিক আছে, নিয়ে গেল আপনার, ওরা কি করে নিয়ে গেল? ওদেরও গাড়ি ছিল তার মানে? এসব জানি না, আমাদেরকে স্পষ্ট বললো আপনারা থানায় ডাইরেক্ট ঢুকুন, নাহলে আমার এলাকায় চলে আসতো পুলিশ নিয়ে বা ঝামেলা করতে। আমি কেন রিস্ক নেবো দিদি? আচ্ছা ঠিক আছে, আপনি থানায় গেলেন, আর থানায় গিয়ে আপনি মানে ওখানে গিয়ে কি দেখে? আমার হাজবেন্ড ওখানে ছিল না, অন দা ওয়ে ছিল, এসে গেল তারপরেই। আচ্ছা, তো ওখানে ওরা কি করলো থানায়? থানা তো বলেই দিয়ে আপনাকে। মানে থানায় কি করলো? থানা আপনি বললেন যে দেখলো আমাদেরকে, আপনি বললেন না থ্রেট করেছে, কি সব বললেন, ওগুলো কি? কে থ্রেট করেছে? থানায় আপনি তো আমাকে বললেন না যে থানা কখন পুলিশ। বললাম আপনাকে থ্রেট করেছে থানা? আচ্ছা, থানা থ্রেট করেনি, আচ্ছা ঠিক আছে। থানাতে গেলে এমনি লোকের প্যান্ট হলুদ হয়ে যায় আচ্ছা, ভয়তে। আপনি তো আপনাকে আমি একটা কথা কিন্তু আনার আগে বলেছিলাম যে আমার পাড়ার লোক কি করতে পারে, আপনি না, বলছেন আমি কি বুঝবো আপনার পাড়ার লোক এত অ্যাগ্রেসিভ? এটা আমিও জানি না। দেখুন, এতটা যে করেছে সেটা আমিও বলতে পারি। আমার কিছু করার নেই, আমি একটা সংস্থা চালাই, আমি এত তামঝামে যাই না দিদি। না না, সেটা ঠিক আছে, স্পষ্ট করে কিন্তু আপনি আমার হয়ে আমাদের গেছে। ভিডিও দেখুন, তুলে আপনি ইউটিউবে দিচ্ছেন, বলুন থানাতে বেটার হবে। আমার তো 5000 রুপিস আপনারা নিলেন, তাহলে হ্যাঁ, এটা নিয়ে আপনি তো আমাকে ফাঁসিয়েছেন, আরো আমার আমি ফাঁসিয়েছি? আমি আপনাকে থানায় পৌঁছেছি?
আমি তো আমার আপনার জন্য আমাদেরকে এত হ্যারাস হতে হয়েছে আপনার বাড়িতে গিয়ে। না আমি তো ফার্স্ট আমি তো আমার এত মেয়েকে বছরের অভিজ্ঞতায় আমি তো কোনোদিন 5,000 এরকম টাকা হয়নি। দিয়েছিলাম আমার মেয়েকে রিহ্যাবিলিটেশন সেন্টারে। এবার পাড়ার লোক যে হ্যাঁ। এগুলো করবে বা আমি তো সেটা এটা আমি জানি না। জানি, আমি সেটা তো বাচ্চাটাকে আমিও দেখেছি। জানি না দাদা। দেখুন আমার যদি দেখুন জানতাম দিদি, তাহলে আমরা প্রচুর আমার হ্যারাস মেয়েকে হয়েছি। আমি হ্যারাস হইনি, আমার মেয়ে নেই। আমার তো সব থেকে বেশি হ্যারাস। আমি একটা মা, আমি আমার মেয়েকে পাচ্ছি না। আমি একটা মা, আমি আমার মেয়েকে পাচ্ছি না। আমি মেয়ের ট্রিটমেন্টের জন্য পাঠিয়েছিলাম। হাজবেন্ডের সাথে যোগাযোগ করুন না থানার থ্রুতে। না সেগুলো তো আমি করবো। আমি জাস্ট আপনার বয়ানটা হ্যাঁ, আমি আমি কি বুঝতে করবো পারছি না। বলুন, আপনি আমি নিজে- রাত 2:30টার সময় একবার ফোন করে আমায় বললেন যে আমার মেয়ে ঠিক আছে, অল ওকে। হ্যাঁ। আবার 4:30টার সময় ফোন করে বললেন যে ওর বাবা নিয়ে চলে গেছে। না আপনি আমি থানায় বসে আমি হতবাক থানায় বসে কন্ডিশন। আছেন, এটা ওকে? শুনুন, আমি থানায় বসে হতবাক কন্ডিশন। আমার কখন আপনি থানায় বসে বসে বলছেন থাকা আমার মানে মেয়ে জানেন? ওকে আছে? আমি তো ভেবেছি হ্যাঁ, আপনি ওকেই তো আছে। রিহ্যাবে নিয়ে গিয়ে ওকে আছে। আপনার তো রিহ্যাবে আপনার আপনার মেয়ে একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি ঠিক আছে। তাহলে হ্যাঁ, এটার আমি মানে ওখানে বসে কি আপনি বলবো? আমার থানায় সামনে বসে আপনার সব আপনি বলছেন প্রতিবেশীরা এটা দাঁড়িয়ে রয়েছে, আমার মুখের সামনে সব প্রতিবেশীরা দাঁড়িয়ে রয়েছে, আমি পুরো ওখানে পারপ্লেক্স কন্ডিশন, মানে হতবাক কন্ডিশন। মানে এটা কে বলতে বলেছিল আপনাকে যে আপনি কেউ ফোন? বলতে বলেনি, আপনি আমায় জিজ্ঞেস করেছেন, আমি বলেছি হ্যাঁ ঠিক আছে। আমি জিজ্ঞেস করিনি, ফোনটা আপনি আমায় করেছিলেন। আমার হাতে লেগে গেছিল কলটা। আপনার হাতে লেগে গেছিল আর আপনি বললেন সব ঠিক আছে ম্যাডাম, কোনো হ্যাঁ। অসুবিধা নেই। হ্যাঁ, আমি ফেসে গেছি, আর আমি আপনাকে কি বলবো? কি অবস্থা, মানে ভাবা, মানে গন্ডগোল তো প্রচুর দিকে গন্ডগোল। হ্যাঁ, আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছে। আপনার বেটার হয় আপনি নারায়ণপুর থানায় যোগাযোগ করে আপনার হাজবেন্ডকে আনা করান, আনিয়ে বাচ্চাকে নিয়ে সেগুলো তো আমি হচ্ছে, সেগুলো আলাদা কথা। হ্যাঁ, সেটাই কিন্তু করুন। ব্যাপারটা শুনুন, আমি আপনাদের হাতে তুলে দিয়েছি আমার মেয়েকে। আমি হ্যাঁ, আমিও আপনাদের তো হাত আইনের থেকে হাতে তুলে দিয়েছি। আমি আপনাদের কাছ থেকে আমার মেয়েকে ফেরত চাই। হ্যাঁ, সেটা আমাদের কেন, হচ্ছে আমরা বড় আইনের কথা। কাছে দেখেছি যে বাচ্চাটা অত্যাচারিত হয়েছে, আইনের সামনে গিয়ে দ্বারস্থ আপনি হয়েছে। সামনে গেছিলেন না পাড়ার লোক নিয়ে গেছিল? তো আপনি এইমাত্র বললেন পাড়ার লোক নিয়ে গেছিল। পাড়ার লোক তো একই তো ব্যাপার, আইনের কাছেই যাওয়া হয়েছে। হ্যাঁ, তো পাড়ার লোক নিয়ে গেছিল, আপনি জাননি? আপনি টাকা নিয়েছিলেন মেয়েটাকে আপনার সেন্টারে নিয়ে যাওয়ার হ্যাঁ, জন্য। সেন্টারে নিয়ে যাও, তারপর দেখি কিন্তু আপনি বাচ্চা যেতে মেয়েটা নিজের পারেননি। স্টেটমেন্ট দিয়েছে, আপনার বাচ্চা মেয়ে নিজের স্টেটমেন্ট দিয়েছে আপনি খুব অত্যাচার করেছেন, হ্যাঁ মারধর সেটা, করেছেন। হ্যাঁ সেটা তো ঠিক আছে, ও তো অসুস্থ, ও তো দিতেই পারে। সেটা তো ঠিক আছে, সেটা হ্যাঁ, আমার জেনে লাভ নেই, হ্যাঁ, আপনি থানায় সেটা যোগাযোগ তো করুন। ঠিক, সেটা তো আমি করছি। রাখছি ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এইটা হচ্ছে ওদের বয়ান। দেখলেন একটাই অডিওর মধ্যে কত রকমভাবে কথা বলছে। একবার বলছে যে পাড়ার লোকের সাহায্যে গেছে, লাস্টে কি বললো, আমরা মেয়ের গায়ে দাগ দেখতে পেয়ে আমরা নিজেরাই নিয়ে গেছি। ব্যাপার হচ্ছে যে একটা বাচ্চা যে অ্যাগ্রেসিভ হয়ে গেছে, মারামারি করছে, ঘরের মধ্যে ভাঙচুর করেছে, কাঁচ ভেঙেছে, কাঁচ তুলে মারতে আসছে, তারপরে অনেক কিছু যা যা হয়েছে সেদিন রাতে পুরো সন্ধ্যে থেকে একবার সাংঘাতিক অবস্থা। আমি একটা ক্যান্সার সার্ভাইভার হয়ে ওকে টিল করার মতো অবস্থা, আমি মাসি দুজনে হিমশিম খেয়ে গেছি। সেই বাচ্চাটার গায়ে দু একটা দাগ তো হতেই পারে, কারণ সে যখন মারামারি করছে এই করছে, সে নিজেও ধাক্কা খাচ্ছে, সে নিজেও, আমরাও দু একবার সরিয়েছি, এটা করিস না, সরিয়ে আনতে গেছি, তো লাগতেই পারে। এবং আমার ধারণা যে এই ধরনের অ্যাগ্রেসিভনেসের ক্ষেত্রে এই যারা রিহ্যাবিলিটেশনের সেন্টার চালায় তারা এগুলো জানে যে এই ধরনের মেন্টাল পেশেন্ট, বা আমি মেন্টাল পেশেন্ট ঠিক বলা উচিত নয়, কারণ আমার মেয়ে তো জন্মগত এরকম নয়, কোনো কারণে হঠাৎ করে হয়েছে ওর মধ্যে এগুলো। এবার কেন হয়েছিল, কী হয়েছিল, তার জন্য আমি কোনো গুণিন বা কোনো জ্যোতিষীর কাছে তো নিয়ে যাইনি। আমি প্রপারলি সরকারি হাসপাতালে পাভলভে ওর চিকিৎসা করাচ্ছিলাম। যে ওষুধগুলো দিয়েছিল সেটা হসপিটাল থেকে দেওয়া হয়েছিল, পাভলভ থেকে দেওয়া হয়েছিল, সেই ওষুধগুলো চলছে। কারণ আমি কোনো ডাক্তার নই, কিন্তু আমি দেখলাম পরবর্তীকালে আমার ইউটিউবে কমেন্ট করেছে আমার সামনের বাড়ির মেয়েটি ইন্দিরা ঘোষ। সে বলছে আমি নাকি পাগলের ওষুধ খাইয়ে দিয়েছি। পুলিশ স্টেশনে আমি ইভেন যখন গেছিলাম আমি কমপ্লেন করতে, পুলিশ বলছে আপনি আপনার মেয়েকে পাগলের ওষুধ খাইয়েছেন। আমার তখন একটা প্রশ্ন মনে আসছিল যে এরা কি সব ডাক্তার? আমি তো জানতাম না ওই ওষুধগুলো পাগলের না কিসের। ওই ওষুধগুলো পাভলভ হসপিটাল থেকে ডাক্তাররা দিয়েছিল, যেভাবে যা দিয়েছিল তার প্রেসক্রিপশন আমার কাছে আছে, আমি সেভাবে আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম। এরা দেখে আমি ওষুধগুলো শুধু দিয়েছিলাম, প্রেসক্রিপশনটা ভাগ্যিস সেদিন আমি রিহ্যাবিলিটেশন সেন্টারের হাতে দিইনি, শুধু ওষুধগুলো দিয়েছিলাম। ওষুধগুলো এদের হাতে পড়ে যায়, যেহেতু আমার মেয়েকে পরে ওরা নিয়ে থানায় যায়, রিহ্যাবিলিটেশন সেন্টারের হাত থেকে ওদের হাতে যায়। ওরা ওষুধ দেখে থানার যে তন্ময় দে সেদিন ছিল, আর ওখানকার যে আর কে ছিল আমি জানি না, তন্ময় দে ছিল,
তন্ময় দে, ইন্দিরার ঘোষ বা পাড়ার লোকজন ওষুধগুলো দেখেই বুঝে গেল এগুলো সব পাগলের ওষুধ। এরা কি সব মানসিক হসপিটালের ডাক্তার? কি করে বুঝলো? পরবর্তী ক্ষেত্রে এই ইন্দিরা ঘোষ আমাকে ইউটিউবে কমেন্টেও লেখে যে আমি নাকি আমার মেয়ে পুরো নর্মাল ছিল, কোনো রকম তার মধ্যে কোনো পাগলামির কোনো নেই, আমরা মিথ্যে কথা বলছি, ওকে সাজানোর চেষ্টা হচ্ছে, ওকে পাগল বানানোর আমি চেষ্টা করেছি, এইগুলো ওরা বলছে। তাহলে এই যে সিসিটিভি ফুটেজগুলো যেগুলো হচ্ছে সেগুলো কি সব বানানো? আমার যে মাথার চুল উঠে গেল, আমাকে কামড়ে দিয়েছে, মেরেছে, রাস্তার লোকজন দেখেছে, হ্যাঁ, মাসিরা ঘরে দেখেছে, তারা সব বানানো, সব মিথ্যে। শুধু ওরা বলছে যেটা সেটাই সত্যি। এই পাড়ার লোক, এই ইন্দিরা ঘোষ একমাত্র, এরা পরিবারটাই পুরো পাড়াতে প্রপাগান্ডা ছড়িয়েছে যে আমি প্রথম থেকে, এরা বলে এসছে যে আমি কুকুর ভালোবাসি, আমার মেয়েকে ভালোবাসি না। আজ থেকে 2023 সাল থেকে এইটা বলে চলেছে আমার মেয়েকে। একটা বাচ্চা মেয়ে 6-7 বছরের বয়স, তাকে সে যদি বারবার একটা চিৎকার, যখনই সে হয়তো কোনো একটা জিনিস চাইছে চিৎকার করছে, আমার সামনের বাড়ি চিৎকার, ওই তো ভালোবাসে না ওই জন্য, তো সেই মেয়েটার মেন্টাল স্ট্যাটাস কী হবে? সেও আমাকে এটা ঘেন্না করতে শুরু করবে। এটাই তো স্বাভাবিক, কারণ সে ভাববে ওই তো দেখো পাড়ার লোক আমাকে সাপোর্ট করছে। এবং এটাই লাস্টে হয়েছিল আমার মেয়ের কাছ সাথে। ও বলতো যে পাড়ার লোককে দিয়ে তোকে মার খাওয়াবো, তুই আমার জিনিস না দিলে আমি এরকম চিল্লাবো, পাড়ার লোক এসে তোকে মারবে, ও বলতো। এবং পাড়ার লোক যে পুরো ঘটনাটা করিয়েছে তার ডকুমেন্টস হচ্ছে এই যে এই ভয়েস রেকর্ডটা আপনারা শুনতে পাচ্ছেন। কেউ হয়তো বিশ্বাস করতে পারতেন না এই ভিডিও ভয়েস রেকর্ডটা না হলে, যে পাড়ার লোক আমার পিছনে লেগে আমার থেকে আমার মেয়েকে আমার হাজব্যান্ডের হাতে তুলে দিতে পুরোপুরিভাবে সাহায্য করেছে। এবং তাদের একটা মিথ্যা প্রপাগান্ডাকে তারা সত্য প্রমাণ করার চেষ্টা করেছে, যেহেতু তাদের একটাই আমার থেকে অসুবিধে, আমি কুকুর ভালোবাসি এবং তাদের কুকুর পছন্দ নয়। শুধু এই রাগে একটা বাচ্চার জীবন নিয়ে তারা ছিনিমিনি খেললো, আমাকে খারাপ মা প্রমাণ করে ফেললো আমার বাচ্চার সামনে। কারণ বাচ্চা তো ছোট, সে তাকে তো প্রমাণ করানো এমন কোনো বড় ব্যাপার নয়। মা তাকে স্কুলে ভর্তি করিয়েছে, বলছে বাবু কিন্ডার জয় খাস না, বাবু চিপস খাস না, বাবু ভাত মাছ ডাল তরকারি খা। বাচ্চাদের তো একটু ভালো লাগবে না? আমি বলছি যে এই বেশি মোবাইল দেখিস না, পড়াশুনো কর, বাচ্চাদের তো এগুলো ভালো লাগবে না। এটার উল্টোটা যারা বলবে তাদেরই তো ভালো লাগবে। এবং সেটাই ওর বাবাও করে এসেছে, যে কারণে আমাকে ওকে হোস্টেলে দিতে হয়েছিল। আর সেম জিনিস পাড়ার লোকও করেছে। একটা বাচ্চা মেয়েকে বারবার করে এটাই বোঝানো হয়েছে, তোর মা ভালো না, তোর মা তোকে ভালোবাসে না, আমরা তোকে ভালোবাসি। ভালোবেসে কি করলো তোরা? আপনারা কি করলেন ভালোবেসে আমার মেয়ের জন্য? কি করলেন? আমি আমার মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছিলাম, আমি 365 দিন তার খেয়াল রাখতাম হোস্টেলে দেওয়ার আগে অবধি। হোস্টেল থেকে যখন দেখলাম তার শরীর খারাপ, আমি আবার ফেরত নিয়ে এসেছি হোস্টেলে। তার ভালো ওখানে খাওয়া দাওয়া ভালো ছিল না, আমি গিয়ে তাকে সেখান থেকে ফেরত নিয়ে এসেছি। কিভাবে এনেছি সেগুলো আপনারা সব জানেন। ট্রেনের টিকিট ক্যান্সেল হয়ে গেছিলো, প্লেনে করে নিয়ে এসেছিলি এক রাতের মধ্যে, এনে আবার এখানে ওকে স্কুলে ভর্তি করিয়েছিলাম। জল কাদা বৃষ্টি বাদল, আমাদের বাড়ির সামনে রাস্তার যে অবস্থা সেই সব ডিঙিয়ে ওকে স্কুলে ভর্তি করিয়েছি। সেগুলো স্কুলের এভরিডে নিয়ে যেতাম, নিয়ে আসতাম। পরীক্ষার পড়ানো, প্রজেক্ট করা, তার জামা কাপড়, তার খাওয়া দাওয়া, সব কিছুর দায়িত্ব আমার। একটা মা হিসেবে যা প্রত্যেকটা মা করে আমিও তাই করেছি। আমার একটাই আমি আলাদা, যে আমি রাস্তার কিছু কুকুরদেরও ভালোবেসে ফেলেছি। এই রাগে, শুধুমাত্র এই রাগে পাড়ার লোক আমার পেছনে লেগেছিল। এবং এটাতে আমার হাজব্যান্ড আরও এদের সঙ্গে মদত দেয়। তার আবার হাজব্যান্ডে মদত দেওয়ার পেছনে কারণ কি? কারণ মেয়ে যদি আমার কাছে থেকে যায়, সেক্ষেত্রে আমি যে মেনটেনেন্সের কেসটা করেছি, এই ঘটনাটার হওয়ার কয়েক মাস আগে আমি মেনটেনেন্সের কেস ফাইল করেছিলাম। এবার মেয়ে আমার কাছে আছে, কাজে মেনটেনেন্স ওকে দিতেই হবে। সে দেখলো এই সুযোগে মেয়ে আমার হাতে চলে আসবে, মেনটেনেন্স আর আমাকে দিতে হবে না। এবার আমি মেয়েকে যেখানে খুশি আমি হোস্টেলে দিয়ে দিলাম, কম দামি বেশি দামি যে কোনো হোস্টেলে দিয়ে দিলাম। আমাকে আর মেয়ের দোহাই দিয়ে আমার কাছ থেকে বউ মেনটেনেন্স চাইতে পারবে না।
কাজেই সে এখান থেকে বেঁচে গেল এবং সে সেটাই করেছে। আজকে নভেম্বর মাস থেকে এই বাড়ির ইএমআই যেটা হোম লোনের দেওয়া সে বন্ধ করে দিয়েছে। তার একটা ফ্ল্যাটের ভাড়া আমি পেতাম 12,000 টাকা করে, সেই ফ্ল্যাটের ভাড়াটা দেওয়া বন্ধ করে দিয়েছে। আমার সাথে সম্পূর্ণভাবে সব রকম যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এই দুটো যে টাকা বাড়িতে থাকার যেটুকু আমার ছিল এই বাড়িটা, সেটা এখন ব্যাংকের সমানে কল আসছে। ব্যাংক চাইছে এবার হয় আমি ইএমআই এর টাকা আমি দিই, ও তো দেবে না। আর 33,000 টাকা মাসে ইএমআই ও নভেম্বর থেকে দেওয়া বন্ধ করে দিয়েছে। এবার যাতে ব্যাংক আমাকে বাড়ি থেকে বার করে দেয়, তো আমি আমার এই যে রেস্কিউ কুকুরগুলো আছে এদেরকে নিয়ে আমি যাতে রাস্তায় নেমে যাই সেই ব্যবস্থাটা আমার হাজব্যান্ড পাকাপোক্তভাবে করেছে কিছু টাকার জন্য। আর আমার হাজব্যান্ড এগুলো করেছে, তার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, মেয়ের কাছে বুঝিয়েছে তার মা ভালো নয়। আজকে সেই মেয়েটার মেন্টাল স্ট্যাটাসটা কি হচ্ছে একবার আপনারা কেউ ভাবতে পারেন? একটা ছোট্ট বাচ্চা মেয়ে, তার বাবার পরকীয়া, সেটা ঢাকতে সে তার মাকে খারাপ বানিয়েছে আমার মেয়ের কাছে। আমি যা বলি প্রত্যেকটা আমি দেখেছি যে কথা প্রত্যেকটা মানুষে বলে, যেমন বেশি মোবাইল দেখাবেন না। সেদিনও দেখছি অভিষেক বচ্চন সে বলছে তার মেয়ে 16 বছর বয়স, সে এখনও তার মেয়েকে মোবাইল দেয় না, মোবাইল নেই তার মেয়ের কোনো। আমিও তো সেই জিনিসই বলেছিলাম। কি অপরাধ করেছিলাম? মোবাইল দিতে বারণ করেছিলাম, কিন্ডার জয় খাওয়াতে বারণ করেছিলাম, চিপস খাওয়াতে বারণ করেছিলাম, বাইরের এই বেশি যে মায়েরা দিয়ে দেয় না, কেক দিয়ে দিল, চিপস দিয়ে দিল, আমি কোনো দিন দিই না। আমি সকালবেলা উঠে নিজে রুটি বানিয়ে, হ্যাঁ, বা আগের দিন ভাত দিয়ে আমি ফ্রাইড রাইস বানিয়ে রাখতাম যাতে মেয়েকে পরের দিন সকালবেলা দিতে পারতাম। বা তাড়াতাড়ি করে সকালবেলা এভরিডে আমি রুটি, তো বেশিরভাগ দিনই আমি ওকে রুটি তরকারি বানিয়ে দিতাম, রুটি বা পরোটা বানিয়ে দিতাম, বাড়ির খাবার এবং ময়দার নয়, আটার। আমি নিজে ক্যান্সার পেশেন্ট, আমি জানি কী কী খেলে শরীর খারাপ হবে, ভালো হবে। আমার মেয়ে আশেপাশে দেখতো অন্য বন্ধুদের এটা নিয়ে এসছে সেটা নিয়ে এসছে, ম্যাগি, তারপরে কিন্ডার জয়, তারপরে এই বিভিন্ন ধরনের কেনা খাবার, প্যাকেট ফুড। আমি বলতাম বাবু ওগুলো ভালো না। এবার এইগুলো দেখিয়েই, এইগুলো দিয়েই ওর বাবা এবং পাড়ার লোকও যখনই আমার মেয়ে হয়তো জেদ করেছে এটা খাবো ওটা খাবো, আমি তো বললাম বাবু আজকে না, এটা না, ওটা দিচ্ছে আজকে। চিৎকার করলো, পাড়ার লোক ওই সামনের বাড়ি থেকে চিৎকার করলো, ওই তো মেয়েটাকে ভালোবাসে না, মেয়েটা একটু ভালোবাসা চায়, ভালোবাসে না। এই করে করে আমার মেয়েটাকে দিনের পর দিন এইভাবে টর্চার করে করে ওর এই জায়গায় নিয়ে এসেছে যে লাস্টেও আমার উপর এত অ্যাগ্রেসিভ হয়ে গেল, আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করলো, তুই এটা না দিলে পাড়ার লোককে দিয়ে তোকে মার খাবো। বুঝে গেছিল যে পাড়ার লোক ওর সঙ্গে আছে, আমাকে মারার জন্যে পাড়ার লোক রেডি হয়ে আছে। আজকে যে মাঠটা এই যে শুনলেন আরোগ্য নিকেতন, এই যে রিহ্যাবিলিটেশন সেন্টার, অ্যাকচুয়ালি এটা আমি আরোগ্য নিকেতন মধ্যে ওদের আগের নাম ছিল কোনোভাবে ওই ট্রু কলারে সেভ হয়ে গেছে, অ্যাকচুয়ালি ওদের ওমেন্স রিহ্যাবিলিটেশন সেন্টার বলে নাম আছে এদের, ক্যান্টনমেন্টে, দমদম ক্যান্টনমেন্টে। তো এদের কথা স্পষ্ট যে পাড়ার লোক এর মধ্যে সাংঘাতিকভাবে ইনভলভ। এবার তাদের রাগ এবং আর কি তাদের লাভবান হয়েছে তারা, আমি জানি না আর্থিকভাবে কোনো লাভবান হয়েছে কি না, পাড়ার পুজোর চাঁদা টাদার ব্যাপারে কিছু আমি জানি না, ব্যাপারগুলো এটা আমার জানার নেই। কিন্তু তাদের আমি যেটুকু জানি যে এই সামনের বাড়ির মেন রাগটাই ছিল আমি কুকুর কেন রাখি। প্লাস আমি কুকুর নিয়ে ইউটিউবে কিছু ভিডিও বানাতাম, আমার একটা চ্যানেল আছে ব্লগ উইথ ডগ অ্যান্ড ক্যাট মনিকা বলে, সেটাতে লোকে আমাকে খুব ভালোবাসতো কারণ আমি কুকুরদের কী কী ট্রিটমেন্ট এগুলো আমি শেয়ার করতাম। সেটা নিয়ে ওরা আমাকে বলেছে আগে, মানে 2-3 বছর আগে, যে নিজেকে বিশাল সমাজসেবী মনে করে, এই মনে করে সেই মনে করে। আমি যাই মনে করি সেটা আমি আমার বাড়ির ভেতরে থেকে করছি, তোমাদের কি অসুবিধে? তোমরা কে আমাকে জাজ করার? আমি তো যাচ্ছি না তোমাদের জাজ করতে, তুমি কি চাকরি করো, তুমি কি করো, আমি তো জাজ করতে যাচ্ছি না, তোমার ব্যাপার, তোমার লাইফ। আমি আমার বাড়িতে কি করছি না করছি সেটা নিয়ে তোমরা কেন জাজমেন্ট করতে হবে? এবং সেই জাজমেন্টগুলো আমার বাচ্চা মেয়েটাকে শোনাচ্ছে। কখন না আমার বাচ্চা মেয়ে যখন ওদের বাড়িতে গেছিল টিভি দেখতে, একদিন 6-7 বছরে একদিন গেছিল টিভি দেখতে, সেই ফোনটা কেন গেছে আমি কেন জানতে পারিনি। আজ বাচ্চারা তো কত বাচ্চাই রাস্তায় বেড়ায়, ওরাই নিজেরা বলে ওই বাড়ির বাচ্চাটা ঘুরে বেড়াচ্ছে, এই মা দেখো না কেন। তার বাড়িতে কি তার বাবাকে ফোন চলে যায় যেই দেখো মা ভালো না, মা সারাদিন কুকুর নিয়ে বসে থাকে, এই সেই এসব বলে? কদিন গেছে আমার মেয়ে বাইরে?
একদিন, তাও তোমরা আগে ডাকতে, সেদিন সে দরজা খোলা ছিল, সে চলে গেছে। এইভাবে আমার মেয়েটাকে বারবার করে বোঝানো হয়েছে যে আমি ভালো মা নই, আমি যা বলছি আমার মেয়েকে তা সব ভুল, কোনো ভালো মা এগুলো বলে না। এবং মেয়েটা বাচ্চা, সে বোঝেনি, সে একটা ডাইলেমার মধ্যে পড়ে গিয়ে আজকে সে এত অ্যাগ্রেসিভ হয়ে গেল যে সে আমাকে খুন করতে অবধি সে পিছু পা হলো না। সে জানে না জানলার কাজটা যদি সে আমাকে বসিয়ে দেয় এখানে আমি মরে যাব, সে যদি নিজের গায়ে ভুল করে তার লেগে যায় সে মরে যাবে। এই সিচুয়েশনটা আজ যে তৈরি হলো কি করে? আমার সুস্থ স্বাভাবিক মেয়েটা কে তৈরি করলো? সেই উত্তরটা দেওয়ার মতন ক্ষমতা এই বাচ্চাটার নেই, কারণ সে খুব ছোট, সে আজও 10 বছর মাত্র তার বয়স। এগুলো সব যদি কেউ আমার পক্ষ নিয়ে বলে, আমার বাড়ির কাজের লোকেরা যারা ছিল তাদেরকে, আমি তো এটা আমার কেনা, তাই এই সেই বিভিন্ন রকমভাবে তাদেরকেও করা হবে। ব্যাপার হচ্ছে আমি যদি একটা কেন আমি আমার মেয়ের এইগুলো করব, কেন এগুলো তারা মিথ্যে করলো, আমার মেয়েকে এরকম অসুস্থ বানালো, তারপরেও আমি আমার মেয়ের চিকিৎসা করাচ্ছিলাম, সেই চিকিৎসা বন্ধ হয়ে গেল মাঝপথে। এই পাড়ার লোকে শুনলেন যা, এইগুলোর জন্য একটা বাচ্চার জীবন নষ্ট করে দিল। একটা লোকের পরকীয়া, ওর বাবার পরকীয়ার প্রমাণও যদি দেখতে চান সেগুলো আমি আগে আমার ভিডিওতে দেখিয়েছি, চাইলে আমি আরও দেখিয়ে দেব। আজকে এই ভিডিওটা বানানোর এটাই যে আমি জানি না বিচার ব্যবস্থা কবে কি হবে, আদৌ এগুলোকে কোর্টে গিয়ে আমি স্থাপন করতে পারবো কিনা, নাকি অভয়ার কেসের মতোই পয়সার চাপে, প্রশাসনের চাপে সব কিছু শেষ হয়ে যাবে। কারণ এর পিছনে অনেক বড় বড় হাত আছে। আমার মেয়েকে এভাবে রাস্তা থেকে তুলে ওর বাবা নিয়ে চলে গেছে এটা, এবং এরা বলছে পুলিশ স্টেশনে হয়েছে, এটা তো খুব স্বাভাবিকভাবে হয়নি। এটার পিছনে অনেক কিছু বড় হাত আছে, যা আমার মতো একটা সাধারণ ক্যান্সার পেশেন্ট যে নিজের আমি বাবা মার ফ্ল্যাটটা একমাত্র ছিল সেটা অবধি বিক্রি করে দিয়েছিলাম আমার মেয়েকে স্কুলে ভর্তি করব বলে, পড়াবো বলে। কাজে আমার মতন একটা সাধারণ খুবই স্বল্প আয় একটা বউ যে আজকে আমার বাড়ি আজ 33,000 টাকা ইএমআই দিতে পারছি না, আমার হাত থেকে চলে যাবে, এই অবস্থায় দাঁড়িয়ে আমি এদের মতন এত বড় লোকদের সাথে আমি ডিল করতে পারবো না, সত্যি পারবো না। ব্যাপারটা পাওয়ার, মানি এবং গায়ের জোর, সাথে আমি একা, এটাই বাস্তব। আমি চলে যাব, এই ভিডিও যেন থেকে যায় সেই জন্য করে যাচ্ছি। আর আমার মেয়ে অস্মিকে, মিমিকে, ওর ডাকনাম মিমি, ভালো নাম অস্মি, ভদ্র, আমি ছবি দিচ্ছি। আপনারা যদি কেউ জানেন, কোথাও জানেন যে ও অমুক জায়গায় আছে, আমাকে জানান। আমি আমার মেয়েকে সেই অগাস্ট মাস থেকে খুঁজে যাচ্ছি। ওর বাবার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, হোয়াটসঅ্যাপ চ্যাট আছে, দেখিয়ে দেব। আমাকে শুধু লাস্ট একবারই বলেছিল যে ওকে কোনো হোস্টেলে দিয়েছে, কিন্তু কোন হোস্টেলে দিয়েছে, কোথায় দিয়েছে, আমার সাথে কোনো রকম কোনো যোগাযোগ করায়নি, কথা বলায়নি, আমি জানি না। আমি আজকে এই ভিডিও শেষে ওর ছবি দিয়ে দিচ্ছি। আপনারা যদি জানেন, কোথাও কেউ যদি চেনেন আমার মেয়েকে অমুক জায়গায় আছে, আমার সাথে প্লিজ যোগাযোগ করাবেন। আমি আমার একমাত্র মেয়েকে আমি খুঁজছি। বাকিটা আইনের প্রসেস দিয়ে হয়তো এক না একদিন পৌঁছবো, ততদিন আমি বাঁচবো কি মরবো আমি জানি না। আইনের প্রসেস অনেক লম্বা, 1-2 বছর, 4 বছর, 5 বছর, কত বছর থাকবে জানি না, কিন্তু আমি আমার মেয়ের সঙ্গে দেখা করতে চাই। এবং এই পরকীয়া করা লোকটি যে আমার জীবন এবং আমার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে, সেই লোকটি আমার সাথে আমার মেয়েকে কোনোভাবে দেখা করতে দিচ্ছে না। আমি জানি না আমার মেয়ে কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে। আপনারা যদি কেউ জানতে পারেন দয়া করে আমাকে খোঁজ দেবেন। নমস্কার।